স্টুডেন্টস, আমরা জানি যে লাইট সাধারণত দু ধরনের নেচার দেখায় এবং তার মধ্যে একটা হচ্ছে ওয়েভ নেচার এবং আরেকটা হচ্ছে পার্টিকেল নেচার। কিছু কিছু লাইটের ফেনোমেনন হয় যেগুলোকে লাইটের ওয়েভ নেচার দিয়ে ব্যাখ্যা করা যায়, যেরকম ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন ইত্যাদি। ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা আমরা আজকে আলোচনা করব, সেটা লাইটের এমন একটা ফেনোমেনন যেটা লাইটের পার্টিকেল নেচার দ্বারা ব্যাখ্যা করা হয়। তাহলে চলো প্রথমেই দেখে নিই যে ফটো ইলেকট্রিক এফেক্টটা আসলে কি। যদি আমরা একটা মেটাল নিই, ধরো এটা হচ্ছে একটা মেটাল, এবং এই মেটালের উপরে যদি একটা লাইট ইনসিডেন্ট হয়, ধরো এইভাবে একটা লাইট ইনসিডেন্ট হলো এই মেটালটার উপরে, তাহলে এই মেটালের যেটা সারফেস, এখান থেকে ইলেকট্রন এমিট হয়, ওকে। এবং এই যে লাইট ইনসিডেন্ট হলো এবং এর ফলে ইলেকট্রনটা এমিট হলো, এই ঘটনাটা এটাকে বলে ফটো ইলেকট্রিক এফেক্ট। এই যে ইলেকট্রনটা যেটা নির্গত হয়েছে, এই ইলেকট্রনটাকে বলে হচ্ছে ফটো ইলেকট্রন। এখানে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট যদি এই মেটালের উপর ইনসিডেন্ট হয়, তাহলেই কি এই ইলেকট্রনটা এমিট হবে? তার উত্তর হলো না। যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট যদি এখানে ইনসিডেন্ট হয়, তাহলেই ইলেকট্রন এমিশন হবে না। একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে যেটাকে আমরা বলি যে নিউ নট দিয়ে ডিনোট করা হয়, যে ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবং এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কম ফ্রিকোয়েন্সির লাইট বা কম ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি এই মেটালে ইনসিডেন্ট হয়, তাহলে এই ফটো ইলেকট্রন এমিশন হয় না। অর্থাৎ ফটো ইলেকট্রন এমিশন হতে হলে এই নিউ নট ফ্রিকোয়েন্সির ইএম ওয়েভের তুলনায় বেশি ফ্রিকোয়েন্সির ইএম ওয়েভ ইনসিডেন্ট হতে হয়, বা এই নিউ নট ফ্রিকোয়েন্সির ইএম ওয়েভ ইনসিডেন্ট হতে হয়। আচ্ছা, ইলেকট্রন নয় এমিট হলো, এবার প্রশ্ন হলো যে ইলেকট্রন কি ভেলোসিটি নিয়ে এমিট হবে, ঠিক আছে? তো এই যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সির যদি ইএম ওয়েভ এটাতে ইনসিডেন্ট হয়, তাহলে ইলেকট্রন জিরো কাইনেটিক এনার্জি নিয়ে নির্গত হয়। এবং এই ফ্রিকোয়েন্সির যদি ইএম ওয়েভ এটাতে পড়ে, তাহলে সেই ইএম ওয়েভের এনার্জিটা কত, এবং সেটাকে যদি আমি ই নট বলি, সেই এনার্জিটা প্ল্যাঙ্কের মতে এইচ নিউ নট, তাই তো? তো এই এইচ নিউ নট, এই পরিমাণ এনার্জির ইএম ওয়েভ যদি এই মেটালের উপর ইনসিডেন্ট হয়, তাহলে ইলেকট্রন জিরো কাইনেটিক এনার্জি নিয়ে এই মেটালের সারফেস থেকে বাইরে নির্গত হয়। এবার দেখো যে এইটাকে কি বলে, এই ই নটের নামটা কি? এই ই নটকে আমরা বলি ওয়ার্ক ফাংশন। এবং এই ওয়ার্ক ফাংশনের ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা আমি বললাম যে দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি required to emit
an electron from the surface of the metal with zero kinetic energy, অর্থাৎ মেটালের সারফেস থেকে ইলেকট্রন জিরো কাইনেটিক এনার্জি নিয়ে বেরোনোর জন্য যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিটা দরকার, সেটাই হচ্ছে আমাদের এই এইচ নিউ জিরো বা এইচ নিউ নট, যেটাকে আমরা নাম দিয়েছি ওয়ার্ক ফাংশন। ওকে, তাহলে এবার প্রশ্ন দেখো যে যদি এইচ নিউ নট এর থেকে বড় এনার্জি সম্পন্ন কোনো যদি ইএম ওয়েভ এটাতে ইনসিডেন্ট হয়, তাহলে কি হবে, সেই বাকি এনার্জিটার কি হবে? ঠিক আছে, মানে এইচ নিউ নট এনার্জি দিয়ে ইলেকট্রন তো বাইরে বেরিয়ে গেল। ওকে, কিন্তু এবার যে আমি বললাম যে নিউ ওয়ান সাপোজ একটা ইএম ওয়েভের ফ্রিকোয়েন্সি, এবং তার এনার্জি কি হবে, যদি আমি ই ওয়ান ইকুয়াল টু বলি তাহলে সেটা হবে এইচ নিউ ওয়ান, এবং আমি বললাম যে নিউ ওয়ানটা নিউ নটের তুলনায় বড় ফ্রিকোয়েন্সি, তাহলে তার এনার্জিও বেশি হবে, তাই তো? তাহলে এইচ নিউ নট এই এনার্জিটা দিয়ে ইলেকট্রন তার সারফেস থেকে, মেটালের সারফেস থেকে বাইরে বেরিয়ে গেল, অর্থাৎ মেটালের সারফেস থেকে বাইরে বেরোনোর জন্য যে রিকোয়ার্ড মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড ছিল সেটা ছিল এইচ নিউ নট। তাহলে সে যখন বাইরে বেরিয়ে গেল, এবার বাকি যে এনার্জিটা থাকলো, বাকি এনার্জি কতটা থাকলো? বাকি এনার্জি থাকলো, দেখো এখানে হচ্ছে এইচ নিউ ওয়ান, আর কতটা এনার্জি লেগেছে বাইরে বেরোতে? বাইরে বেরোতে লেগেছে এইচ নিউ জিরো অ্যামাউন্ট অফ এনার্জি। তাহলে মোট অ্যামাউন্ট অফ এনার্জি প্রোভাইড হয়েছে কত? এইচ নিউ ওয়ান। কিন্তু সারফেস থেকে কেবলমাত্র জিরো কাইনেটিক এনার্জি নিয়ে বাইরে বেরোনোর জন্য তার যে এনার্জিটুকু লেগেছে সেটা হচ্ছে এইচ নিউ নট। তাহলে কতটা এনার্জি বাকি আছে? এনার্জি হচ্ছে এইটুকুটা বাকি আছে, অর্থাৎ এইচ নিউ ওয়ান মাইনাস এইচ নিউ নট, অর্থাৎ এইচ যদি আমি এখানে কমন নিয়ে নিই তাহলে নিউ ওয়ান মাইনাস নিউ নট, এতটা এনার্জি কি এক্সেস রয়েছে, সেই এনার্জিটা তাহলে কি হবে? দেখো, সেই এনার্জিটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জিতে পরিণত হয়, সেই এনার্জিটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জিতে পরিণত হয়। এবং এই কাইনেটিক এনার্জি তোমরা জেনে রাখো, প্রত্যেকটা ইলেকট্রনেরই কি কাইনেটিক এনার্জি সেম হবে? তাহলে না, প্রত্যেকটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সেম হবে না। যে ইলেকট্রনগুলো একদম সারফেস থেকে বেরোচ্ছে তার কাইনেটিক এনার্জিগুলো ম্যাক্সিমাম হবে, এবং ধরো তার থেকে কম যে কাইনেটিক এনার্জিগুলো হচ্ছে সেগুলোর কারণ কি? সেটার কারণ হচ্ছে সব ইলেকট্রন মেটালের সারফেস থেকে নির্গত হয় না। কিছু ইলেকট্রন এরকমও থাকে যারা সারফেস থেকে একটু নিচে রয়েছে মেটালের মধ্যে, এবং তাদের এই মেটালের মধ্যে থেকে সারফেসে যেতে একটা অ্যামাউন্ট অফ এনার্জি খরচ হয়, এবং সেই অ্যামাউন্ট অফ এনার্জি খরচ হওয়ার জন্য তারা যখন বাইরে বেরোয় তাদের কাইনেটিক এনার্জিও অল টোটাল কমে যায়। ওকে, কিন্তু যারা অলরেডি সারফেসে রয়েছে তারা যখন বেরোচ্ছে তো তাদেরকে কেবলমাত্র এইচ নিউ নট, অর্থাৎ এইটুকু পরিমাণ এনার্জি লাগছে বাইরে বেরোনোর জন্য, বাকিটা যেটা সেটা পুরোটাই কাইনেটিক এনার্জিতে পরিণত হচ্ছে। তাদের এই লসটা নেই যে প্রথমে মেটালের ভেতর থেকে সারফেসে যাবে, দেন সারফেস থেকে নির্গত হবে, তো সেই লসটা তাদের নেই, যার জন্য তাদের কাইনেটিক এনার্জিটা বেশি হয়। যে ইলেকট্রনগুলো সারফেসে থাকে তাদের কাইনেটিক এনার্জিগুলো বেশি হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে ইলেকট্রনের বিভিন্ন ধরনের কাইনেটিক এনার্জি আছে, অর্থাৎ ইলেকট্রনের বিভিন্ন ধরনের ভেলোসিটিও আছে, রাইট? ইলেকট্রনরা বিভিন্ন রকম ভেলোসিটি নিয়ে নির্গত হচ্ছে। তো এইখানে আমার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির জন্যও আমি একটা এক্সপ্রেশন পেতে পারি যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কার হবে, ঠিক? তো কাইনেটিক এনার্জি যেটা ম্যাক্সিমাম, যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, সেটাই হচ্ছে আমার এই যে এই এক্সপ্রেশনটা, যে এইচ নিউ ওয়ান মাইনাস এইচ নিউ নট, কেবলমাত্র এইটুকুই যাদের এনার্জি লস হচ্ছে এবং এইটুকুই এনার্জি বাকি থাকছে, তাদের ক্ষেত্রেই এটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে এটা তো গেল যে হোয়াট ইজ ফটো ইলেকট্রিক এফেক্ট। এবার আমরা দেখব যে ফটো ইলেকট্রিক এফেক্টের যে এক্সপেরিমেন্ট, তার সেট আপ এবং তার অবজারভেশনসগুলো কী ছিল, এবং সেই অবজারভেশনসগুলো আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব আলোর যেটা পার্টিকেল নেচার সেটার মাধ্যমে।
এবং এটাও দেখব যে ওয়েভ নেচারের দ্বারা সেই অবজারভেশন যেগুলো আমরা পেয়েছি ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপেরিমেন্ট করে সেগুলোকে ঠিকমতো ব্যাখ্যা করা যাচ্ছে না যাচ্ছে না। এটা হলো ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপেরিমেন্টাল সেটআপ। সায়েন্টিস্ট ফিলিপ লেনার্ড এই সেটআপটা ডিজাইন করেছিলেন। দেখো আমরা একটু দেখিয়ে দিই যে কোনটা কি জিনিস। দেখো এইটা একটা মেটালিক প্লেট এবং এটাও একটা মেটালিক প্লেট, ওকে। এবং মেটালিক প্লেটের দেখো এই প্রান্তটা আসছে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এখানে লাগানো আছে এবং নিচে রয়েছে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। এবং এই প্রান্তটা একটা অ্যামমিটারের সঙ্গে যুক্ত আছে, যার সাহায্যে অ্যামমিটারের সাহায্যে আমরা কারেন্ট মাপতে পারি। এবং একটা ভোল্টমিটার, দেখো এই দুটো প্লেট, এই ভোল্টমিটারটা এই দুটো প্লেটের ভোল্টেজ ডিফারেন্স যেটা, পোটেনশিয়াল ডিফারেন্স যেটা, সেটা মাপতে আমাদেরকে সাহায্য করছে। এইটার সাহায্যে আমরা কি করি, এটা হচ্ছে আমাদের জকি এবং এটাকে সামনে এবং পিছনে এটা নিয়ে যাওয়া যায়, এটা মুভেবল। এবং সামনে এবং পিছনে নিয়ে গিয়ে এর পজিশন চেঞ্জ করে আমরা কি করি, আমরা এই দুটোর মধ্যে, এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে চেঞ্জ করি, ওকে। এবার দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দিয়ে আসলে লাইট ইনসিডেন্ট হয়, যেটা এই প্লেটের উপরে পড়ে। অর্থাৎ এখান দিয়ে লাইট ইনসিডেন্ট হয়ে এই প্লেটের উপরে পড়ে এবং এই প্লেট থেকে ইলেকট্রন নির্গত হয়, ওকে। তাহলে এখান থেকে লাইট ইনসিডেন্ট হচ্ছে এবং লাইট ইনসিডেন্ট হয়ে এই প্লেটের উপরে ইনসিডেন্ট হচ্ছে লাইটটা, এবং এখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। এবার দেখো আমি প্রথমেই বললাম যে এই যেটা এক্সপেরিমেন্টাল সেটআপ ছিল, এর ফার্স্ট অবজারভেশন এটাই ছিল যে সমস্ত রকম ফ্রিকোয়েন্সিতে এই ইলেকট্রন এমিশন কিন্তু হচ্ছে না। একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সির ওপরের ইএম ওয়েভ যদি এখানে এসে ইনসিডেন্ট হয় তবেই ইলেকট্রন এমিশন হচ্ছে। তো ফার্স্ট অবজারভেশন ছিল আমাদের যে একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আছে। এবং এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ধারণাটা লাইটের যে ওয়েভ নেচার, সেই ওয়েভ নেচার দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়নি, ওকে। কেবলমাত্র পার্টিকেল নেচার কনসিডার করলেই তবেই একমাত্র এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থাকার পেছনে কারণটাকে ব্যাখ্যা করা যেতে পারে। আচ্ছা, এবার দেখো যে যদি আমি ধরে নিই প্রথমে যে এই দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি এমনভাবে জকিটাকে রেখেছি যে এদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, এই পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 0। এবং পোটেনশিয়াল ডিফারেন্সটা 0 হওয়ার জন্য ইলেকট্রনকে, যেগুলো এমিট হচ্ছে ইলেকট্রনটা, তাকে কেউ আকর্ষণ বা বিকর্ষণ কোনো প্লেটই করছে না, ওকে। তাহলে যে ইলেকট্রন এমিট হচ্ছে সেই ইলেকট্রনের জন্য যদি আমরা এইখানে কোনো কারেন্ট দেখতে পাই, তার মানে এটাই হবে যে ইলেকট্রন এখান থেকে একটা ভেলোসিটি নিয়ে বেরিয়েছে এবং এবং আমি বললাম যে ইলেকট্রনের ভেলোসিটি বিভিন্ন রকম হবে, এবং যার ভেলোসিটি বেশি সে তাড়াতাড়ি এসে এইখানে আঘাত করবে এবং আমরা কারেন্ট পাবো, এবং যার ভেলোসিটি কম তারা একটু পরে এসে এই প্লেটে আঘাত করবে, ওকে। তাহলে এবার দেখো এটা তো ছিল 0 কন্ডিশন, যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 0। এবার আমি যদি এরকম করি যে এই প্লেটটাকে আমি আস্তে আস্তে নেগেটিভ পোটেনশিয়াল করছি, অর্থাৎ এর থেকে নেগেটিভ পোটেনশিয়ালে আমি নিয়ে আসছি, অর্থাৎ এইটা যখন আমার নেগেটিভ পোটেনশিয়াল হয়ে যাচ্ছে তখন এ কি করবে, তখন এই প্লেটটা আস্তে আস্তে এই যে ইলেকট্রনগুলো যেগুলো আসছে সেগুলোকে বাধা দিতে শুরু করবে। ঠিক ধরে নাও আমি সামান্য পরিমাণ নেগেটিভ করেছি, এবং সামান্য পরিমাণ নেগেটিভ করার জন্য যে ইলেকট্রনগুলো স্লো ইলেকট্রন ছিল, যারা এখানে এসে পৌঁছাচ্ছিল, তারা আর পৌঁছাতে পারবে না, তাদেরকে রিপেল করে দেবে এই প্লেটটা। আচ্ছা, এবার আমি নেগেটিভটা আরও কিছুটা বাড়িয়ে দিলাম। আরও কিছুটা বাড়িয়ে দেওয়ার ফলে যে ইলেকট্রনগুলো
স্লোয়ার ইলেকট্রনগুলোর থেকে একটু ফাস্টার ছিল, তারাও এবার আর এই প্লেটে আসা বন্ধ করে দিল। অর্থাৎ আমার কারেন্টটা কি হবে? কারেন্টটা আস্তে আস্তে কমতে শুরু করবে। ঠিক, এবার আস্তে আস্তে নেগেটিভ নেগেটিভ করতে করতে নেগেটিভটা আমি বাড়াচ্ছি আস্তে আস্তে, এই প্লেটটার নেগেটিভটা আস্তে আস্তে আমি ইনক্রিজ করছি, নেগেটিভ পোটেনশিয়ালে নিয়ে যাচ্ছি এই প্লেটের তুলনায়, দিয়ে এমন একটা পোটেনশিয়াল আমি এখানে পাবো, যে পোটেনশিয়ালটাকে আমি নাম দিচ্ছি ভি নট, যে পোটেনশিয়ালের জন্য, যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে যে ইলেকট্রনটা আসছে, যে ইলেকট্রনটা এখান থেকে ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে নির্গত হয়েছিল, সেও একদম প্লেটের একদম কাছাকাছি এসে ও রিপেল হয়ে যাবে এবং আবার ফেরত চলে যাবে। ফলে আমি এখানে কারেন্ট কত পাবো? যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে যে ইলেকট্রন আসছিল, সেও যদি আর এই প্লেটে না আসতে পারে, তাহলে কারেন্ট জিরো হয়ে যাবে। এবং যে পোটেনশিয়ালে এই ঘটনাটা ঘটলো, সেই পোটেনশিয়ালটাকে আমরা বলবো স্টপিং পোটেনশিয়াল। ওকে, এবার দেখো এখানে আরও কয়েকটা অবজারভেশনস আছে, যে অবজারভেশনসগুলোকে আমি এক এক করে লিখছি এবং ব্যাখ্যা করছি। দেখো, প্রথমে আমি এইটাকে ব্যাখ্যা করে নিই যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এইটার কারণ কি। তোমাদের মনে থাকবে আমরা আলোচনা করেছিলাম যখন প্ল্যাঙ্ক পস্টুলেট দিয়েছিলেন তার, তখন তিনি বলেছিলেন যে একটা ইলেকট্রন যখন E = NH নিউ এইরকম কোনো এনার্জি স্টেটে থাকবে, অর্থাৎ H নিউয়ের সরল গুণিতক এরকম একটা এনার্জি লেভেল, যখন এরকম কোনো একটা এনার্জি স্টেটে থাকবে, তখন ইলেকট্রন এনার্জি অ্যাবজর্বও করবে না এবং এনার্জি এমিটও করবে না। এবং সেই ইলেকট্রনটা এনার্জি অ্যাবজর্ব করবে কখন? যখন সে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি পেয়ে যাবে ঠিক তার হায়ার এনার্জি স্টেটে যাওয়ার জন্য। যদি রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি না পায়, ধরে নাও এইটা হচ্ছে আমাদের লোয়ার এনার্জি স্টেট এবং এইটা হচ্ছে আমাদের হায়ার এনার্জি স্টেট, এটাকে আমি নাম দিচ্ছি E1 এবং এটাকে নাম দিচ্ছি E2। তাহলে এই E1 থেকে E2-তে যাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি ইলেকট্রন না পাবে, তখন ইলেকট্রন এনার্জিটাকে, ইনসিডেন্ট এনার্জিটাকে অ্যাবজর্ব করতে পারবে না। এ তখনই অ্যাবজর্ব করতে পারবে যখন এই রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি ইলেকট্রন পেয়ে যাবে। তো এখানে ইলেকট্রন যখন মেটাল সারফেস থেকে বাইরে আসছে, তখন সেই মেটাল সারফেস থেকে বাইরে আসার জন্য যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, সেই অ্যামাউন্ট অফ এনার্জির ইএম ওয়েভ যতক্ষণ ইলেকট্রনের উপরে ইনসিডেন্ট না হচ্ছে, ততক্ষণ সে বাইরে বেরোতে পারবে না। দেখো এখানে যদি আমরা লাইটের ওয়েভ নেচারটা নিয়ে ভাবি, যে ধরো এইটা একটা লাইট সোর্স এবং এখান থেকে এরমভাবে, এটা পয়েন্ট সোর্স, যার জন্য এখান থেকে এরমভাবে স্ফেরিক্যালি ধরো লাইট ওয়েভটা নির্গত হচ্ছে, এই দিক বরাবর এরমভাবে নির্গত হচ্ছে লাইট ওয়েভটা। ওকে, তো তোমরা জানো এই যে আমি ওয়েভ ফ্রন্টগুলো আঁকলাম, এগুলো হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এবং আমরা জানি যে একটা ওয়েভের যেটা এনার্জি হয়, সেটা তার ওয়েভ ফ্রন্টে ডিস্ট্রিবিউটেড থাকে। তাহলে ওয়েভ ফ্রন্টে যদি এনার্জি ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে যখন এই ওয়েভটা একটা ইলেকট্রনের উপরে পড়বে, তখন যে ওয়েভ ফ্রন্টটুকু ইলেকট্রনের উপর পড়ছে, সেই ওয়েভ ফ্রন্টটুকুর যেটা এনার্জি, সেটা ইলেকট্রন অ্যাবজর্ব করবে। এবং বারবার যখন ওয়েভ ফ্রন্ট আসতে থাকবে, তখন ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করতে করতে একসময় এরকম একটা এনার্জি পেয়ে যাওয়ার কথা, যেখানে যে এনার্জিটা ও অ্যাবজর্ব করে ও মেটাল সারফেস থেকে বেরোতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমি এই যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এর থেকে কম ফ্রিকোয়েন্সির ওয়েভ ফ্রন্ট এই ইলেকট্রনের উপরে বেশি সময়ের জন্য যদি আমি ফেলি, ইনসিডেন্ট করি, তাও ইলেকট্রনটা বেরোচ্ছে না। অর্থাৎ যদি আমি লঙ্গার টাইমের জন্য লাইটকে যদি আমি এই মেটালের উপরে ফেলি, তাও ইলেকট্রন বেরোচ্ছে না, যদি সেই লাইটের ফ্রিকোয়েন্সি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির
থেকে কম হয়। কিন্তু যদি আমি লাইটের ওয়েভ নেচারটাকে নিয়ে ভাবি, তাহলে এটা তো যে কোনো ফ্রিকোয়েন্সি লাইটের জন্যই ইলেকট্রনটা এমিট হওয়ার কথা। ওকে, মানে যে লাইটের ফ্রিকোয়েন্সি কম সেই লাইটের এনার্জি কম হবে, ফলে সেই লাইটকে একটু বেশিক্ষণ ধরে ফেলবো, ফলে ইলেকট্রনটা এনার্জি অ্যাবজর্ব করতে করতে সেই অ্যামাউন্ট অফ এনার্জি পেয়ে যাবে, যে অ্যামাউন্ট অফ এনার্জি পেলে ও মেটাল সারফেস থেকে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু সেটা হচ্ছে না, অর্থাৎ এই ওয়েভ নেচারকে ধরলে এখানে চলবে না। ওকে, সেই জন্য আমরা এখানে লাইটকে পার্টিকেল হিসেবে ধরছি। যে পার্টিকেলগুলোর ধরো এটা একটা পার্টিকেল, এবং এই পার্টিকেলটার যেটা এনার্জি সেটা হচ্ছে এইচ নিউ, এবং এই এইচ নিউ এই পরিমাণ এনার্জি ইলেকট্রন একেবারে অ্যাবজর্ব করছে, এবং অ্যাবজর্ব করার পর যদি সেটা অ্যাবজর্ব তখনই করবে যদি সেটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা তার থেকে কোনো হায়ার ফ্রিকোয়েন্সি হয়। তার থেকে লোয়ার ফ্রিকোয়েন্সির যদি ফোটন কণা, অর্থাৎ এটাকে আমরা বলছি ফোটন, যেটা এনার্জি প্যাকেট বলছি, এটাকে আমরা বলছি ফোটন। তো এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে কম লোয়ার ফ্রিকোয়েন্সির কোনো লাইট যদি ইলেকট্রনের উপর পড়ে, তাহলে ইলেকট্রন সেটাকে অ্যাবজর্ব করতে পারবে না। কেন? কারণ অ্যাবজর্ব সে তখনই করবে যখন সে পরের হায়ার এনার্জি স্টেটে যাওয়ার মতো রিকোয়ার্ড এনার্জি পেয়ে যাবে। এটাই প্ল্যাঙ্কের প্রথম পস্টুলেট ছিল। তো এই কারণে আমরা যেহেতু ওয়েভ নেচারটা এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ফেনোমেননটাকে ব্যাখ্যা করতে পারে না, তাই এখানে আমাকে লাইটের পার্টিকেল নেচারটাকে ধরতে হচ্ছে, এবং সেই কারণেই একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ধারণা এখানে থেকে গেছে। আশা করি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার যাই সেকেন্ড অবজারভেশনে, এবং সেই সেকেন্ড অবজারভেশনটা বলছে যে যেটা ফোটো কারেন্ট হয়, ফোটো কারেন্ট, এই ফোটো কারেন্ট ইজ প্রপোর্শনাল হয় ইন্টেন্সিটি অফ রেডিয়েশনের, ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। রেডিয়েশন অর্থাৎ এখানে বলার চেষ্টা করা হয়েছে যে ইএম ওয়েভটা, ঠিক আছে। ফোটো কারেন্ট ইন্টেন্সিটি অফ রেডিয়েশনের প্রপোর্শনাল হয়, কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। নট প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, বাট নট প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। দেখো, ইন্টেন্সিটি কথার অর্থ কি? ইন্টেন্সিটি কথার অর্থ হচ্ছে, যদি আমি ফোটন হিসেবে ভাবি, যদি আমি লাইটকে ফোটন হিসেবে ভাবি, ফোটন কণা হিসেবে ভাবি, তাহলে ইন্টেন্সিটি কথার অর্থ হচ্ছে যে ইউনিট টাইমে ফোটন ইউনিট এরিয়ার মধ্যে অনেক বেশি হবে যদি ইন্টেন্সিটি বেশি হয়, এবং ইন্টেন্সিটি যদি কম হয় তাহলে ইউনিট টাইমে ইউনিট এরিয়ার উপর যেটা ফোটন পড়বে সেটা কম হবে। অর্থাৎ যদি আমি ধরে নাও এটা একটা এরিয়া ধরি, এই এরিয়ার মধ্যে যদি আমি বলি যে লাইটের ইন্টেন্সিটি বেশি, তাহলে এখানে আসলে ইউনিট টাইমের মধ্যে বেশি সংখ্যক ফোটন কণা ইনসিডেন্ট হচ্ছে। এবং আমি যদি বলি লাইটের ইন্টেন্সিটি কম, তাহলে এই এরিয়ার মধ্যে ইউনিট টাইমে ফোটন কণা কম ইনসিডেন্ট হচ্ছে। ওকে, এবং আমরা কি বলছি, ফোটো কারেন্ট প্রপোর্শনাল হচ্ছে ইন্টেন্সিটি অফ রেডিয়েশনের, কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে না। এটাকে একটু ডেসক্রাইব করার চেষ্টা করি। দেখো, ইন্টেন্সিটি বেশি কথার অর্থ হচ্ছে এইখানে যে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে সেখানে বেশি সংখ্যক ফোটন এটার উপরে ইনসিডেন্ট হচ্ছে, এবং বেশি সংখ্যক ফোটন যদি ইনসিডেন্ট হয় তাহলে তারা বেশি সংখ্যক ইলেকট্রনকে এমিট করবে, এবং বেশি সংখ্যক ইলেকট্রন এমিট হলে এখানে যে ইলেকট্রনগুলো কালেক্ট হচ্ছিল এই প্লেটে, সেই কালেক্টেড ইলেকট্রনের সংখ্যাও বেড়ে যাবে, এবং কালেক্টেড ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে এখানে ফোটো কারেন্ট বেড়ে যাবে। ঠিক, কিন্তু এটা ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করছে না। অর্থাৎ
যে একটা ফোটন কণা ছিল, সেই ফোটন কণাটার এনার্জি যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির চেয়ে দ্বিগুণও হয়, ধরে নাও যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে এইচ নিউ নট, ঠিক আছে, এবং আমি এমন একটা লাইট ফেললাম যার এনার্জি হচ্ছে 2h নিউ নট ধরে নাও, অর্থাৎ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির চেয়ে দ্বিগুণ। সেটার অর্থ কি, যেরকম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি একটা ইলেকট্রন বের করতে পারে, অর্থাৎ 2h নিউ নট, এটা কি দুটো ইলেকট্রন বের করবে? তা নয়, আসলে এই ফোটন কণাটাও একটাই ইলেকট্রন বের করবে। ওকে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়ালেও যদি এটার ধরে নাও 2h নিউ নট, তো 2 ইন্টু নিউ নট, অর্থাৎ h তো কনস্ট্যান্ট আছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে এখানে 2 ইন্টু নিউ নট, অর্থাৎ দ্বিগুণ ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে। তো ফ্রিকোয়েন্সি বাড়ালেও ইলেকট্রন সংখ্যা যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু একই থাকছে। সেই কারণে এই ফোটো কারেন্টটা ইন্টেন্সিটির উপর নির্ভর করে, অর্থাৎ কতগুলো ফোটন এই প্লেটের উপর ইনসিডেন্ট হচ্ছে সেটার উপর নির্ভর করে, কিন্তু ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে না। আশা করি এই পয়েন্টটাও বোঝা গেছে। এবার যাই নেক্সট পয়েন্টে, এবং সেই নেক্সট পয়েন্টটা হলো, দেখো সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা আছে, অর্থাৎ ইলেকট্রনের যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, এই ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। এটাকে আবার বুঝে নিই। দেখো এই যে পয়েন্টটা ছিল, এই দ্বিতীয় পয়েন্টটা, এখানে ছিল ফোটো কারেন্টটা ইন্টেন্সিটির সঙ্গে প্রপোর্শনাল কিন্তু ফ্রিকোয়েন্সির সঙ্গে নয়, এবং আমরা দেখলামও যে ফ্রিকোয়েন্সি যখন আমরা প্রায় দ্বিগুণ করে দিয়েছি তখনও আমার যতগুলো ইলেকট্রন বেরোচ্ছিল ততগুলোই বেরোচ্ছে, অর্থাৎ ইলেকট্রন বেরোনোর সংখ্যার উপরে এটা নির্ভর করছে না। কিন্তু তাহলে এই যে আমি এই এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি দিলাম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য, দ্বিগুণ করার জন্য এই যে এনার্জিটা দ্বিগুণ হয়ে গেল, তাহলে এই এক্সট্রা এনার্জিটা কোথায় গেল? তো এই এক্সট্রা এনার্জিটা এই ইলেকট্রনগুলোর যেগুলো এমিট হয়েছে সেটার কাইনেটিক এনার্জিতে পরিণত হয়েছে। এবং সেই কারণে আমরা দেখো এই থার্ড পয়েন্টটাকে এবার মেলাতে পারবো যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা ফ্রিকোয়েন্সির উপর সেই জন্য নির্ভর করছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়িয়ে দিই তাহলে এই ভেলোসিটিটাও, ইলেকট্রনের যেটা ভেলোসিটি সেটাও বেড়ে যাবে। ওকে, কিন্তু এইটা ইন্টেন্সিটির উপর নির্ভর করে না, ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল বাট নট ইন্টেন্সিটি। ইন্টেন্সিটির উপর নির্ভর করছে না। এবার ইন্টেন্সিটির উপর নির্ভর করছে না কেন? দেখো আমি আগেই বলেছি, আবার বলি, ইন্টেন্সিটি কথার অর্থ যে ইউনিট এরিয়ার উপরে পার সেকেন্ডে কতগুলো ফোটন ইনসিডেন্ট হচ্ছে। তাহলে এই কতগুলো ফোটন ইনসিডেন্ট হচ্ছে এটা হচ্ছে ফোটনের জাস্ট সংখ্যা, তাই নয়? তো যতগুলো ফোটন ইনসিডেন্ট হবে তার উপরে নির্ভর করবে কতগুলো ইলেকট্রন এমিট হচ্ছে, কিন্তু ইলেকট্রনের ভেলোসিটি কি তার উপর নির্ভর করবে? তার উপর তো ইলেকট্রনের ভেলোসিটি নির্ভর করবে না, তাই না? তো সেই কারণে ইন্টেন্সিটির উপরে ম্যাক্সিমাম ভেলোসিটিটা নির্ভর করে না। আচ্ছা, এর পরের পয়েন্টটা দেখো, এর পরের অবজারভেশন যেটা ছিল সেটা ছিল যে যেটা স্টপিং পোটেনশিয়াল হয়, যেটা আমরা আগেই আলোচনা করলাম যে স্টপিং পোটেনশিয়াল, এই স্টপিং পোটেনশিয়ালটা প্রপোর্শনাল হয় ফ্রিকোয়েন্সির সঙ্গে। স্টপিং পোটেনশিয়ালটা প্রপোর্শনাল হয় ফ্রিকোয়েন্সির সঙ্গে, বাট নট ইন্টেন্সিটি, নট ইন্টেন্সিটি। কেন? এবার বুঝে নিই একটু। যে দেখো, স্টপিং পোটেনশিয়াল হচ্ছে যে ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে যে ইলেকট্রনটা আসছিল সেটাকেও থামিয়ে দেবে যে পোটেনশিয়ালটা। তো ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়াই তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটিটাও বেড়ে যাবে, এবং ম্যাক্সিমাম ভেলোসিটি যদি বেড়ে যায়
সেই ভেলোসিটি নিয়ে আসা ইলেকট্রনকে আটকাতে যেটা পোটেনশিয়াল আমার লাগবে এখানে, সেই পোটেনশিয়ালটাও আমাকে বেশি দিতে হবে। এবং সেই কারণে ফ্রিকোয়েন্সি বাড়ালে স্টপিং পোটেনশিয়ালটাও বাড়ে। ওকে, কিন্তু এই স্টপিং পোটেনশিয়ালটা ইন্টেন্সিটির উপর নির্ভর করে না। অর্থাৎ তুমি যদি লাইটের ইন্টেন্সিটি বাড়িয়েও দাও তাহলে ইলেকট্রন বেশি এমিট হয়, কিন্তু তার ম্যাক্সিমাম ভেলোসিটি তো পাল্টায় না। তো ম্যাক্সিমাম ভেলোসিটি না পাল্টালে স্টপিং পোটেনশিয়ালও পাল্টাবে না। ঠিক, ফলে এই পয়েন্টটা বোঝা গেল। আচ্ছা, এবার লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা হচ্ছে এমিশন। যেটা এমিশন হয় সেই এমিশনটা ইনস্ট্যান্টেনিয়াস হয়। এমিশনটা ইনস্ট্যান্টেনিয়াস হয়, অর্থাৎ এই যে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে, লাইটটা ইনসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন এমিট হয়ে যায়। যদি এই লাইটকে আমি ওয়েভ হিসেবে ধরি, অর্থাৎ ওয়েভ নেচারটা আমি যদি অ্যাজিউম করি যে ওয়েভ হিসেবে কাজ করছে এখানে, তাহলে কিন্তু ওয়েভের থেকে এনার্জি অ্যাবজর্ব করে তারপর ইলেকট্রন এমিট হওয়া, এটাতে কিছুটা টাইম লেগে যেত। এটা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাটলিস্ট হতো না। কিন্তু এখানে যেহেতু আমরা লাইটকে একটা ফোটন ধরছি, ফোটন কণা, এবং ফোটন কণাটার এনার্জি ইলেকট্রন একেবারে অ্যাবজর্ব করে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে, সেই জন্য আমরা বলছি যে এমিশন হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। এবং এটা অবজার্ভও করা গেছে যে হ্যাঁ, এমিশনটা ইনস্ট্যান্টেনিয়াস। আশা করি এই কটা অবজারভেশন এবং তার যে এক্সপ্লানেশনটা আমি দিলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার কয়েকটা গ্রাফ দেখে নিই আমরা। তাহলে প্রথম গ্রাফটা দেখো। এই প্রথম গ্রাফটা হয়েছে ইন্টেন্সিটি ভার্সেস কারেন্টের। এই কারেন্টটা হচ্ছে ফোটো কারেন্ট, আর এটা হচ্ছে যে ইনসিডেন্ট ইএম ওয়েভটা আছে তার ইন্টেন্সিটি। যদি ইন্টেন্সিটি বাড়ে তাহলে কি নাম্বার অফ ফোটনস যেটা ইনসিডেন্ট হচ্ছে মেটালের উপরে সেটাও বাড়ছে, ফলে নাম্বার অফ ইলেকট্রনস যেটা এমিট হচ্ছে মেটাল থেকে সেটাও বাড়বে, ফলে কারেন্টটাও বাড়বে। সো গ্রাফটা হচ্ছে এটা। আশা করি গ্রাফটা কেন এরকম হয়েছে সেটা বুঝতে পেরেছো। ওকে, এবার নেক্সট দেখো গ্রাফটা। নেক্সট গ্রাফ, এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে পোটেনশিয়াল, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স। ওই যে দুটো প্লেট আমরা দেখলাম ভ্যাকুয়াম টিউবের মধ্যে, সেটার পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে ভি, এবং এই বরাবর রয়েছে হচ্ছে আই, অর্থাৎ ফোটো কারেন্ট। এবার দেখো, আমি তিনটে ফ্রিকোয়েন্সির লাইট ফেলেছি। একটা হচ্ছে নিউ ওয়ান, একটা নিউ টু এবং একটা নিউ থ্রি। এই নিউ ওয়ান, নিউ টু আর নিউ থ্রির মধ্যে সম্পর্ক দেখো দেওয়া আছে। নিউ ওয়ান সব থেকে ছোট, তার থেকে বড় নিউ টু, তার থেকে বড়, সব থেকে বড় হচ্ছে নিউ থ্রি। দেখো, ফ্রিকোয়েন্সি যত আমি বাড়াবো, ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ ইলেকট্রনের যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি হবে সেটা বেড়ে যাবে, আমরা একটু আগেই দেখলাম। এবং ম্যাক্সিমাম ভেলোসিটি যদি বেড়ে যায় তাহলে যেটা ইলেকট্রনকে থামানোর জন্য যে পোটেনশিয়ালটা সেটাও বেশি লাগবে। ফলে দেখো যে নিউ ওয়ান সব থেকে ছোট ফ্রিকোয়েন্সির লাইট যেটা, সেটার স্টপিং পোটেনশিয়ালটা কম নেগেটিভ। এটা যদি ধরো জিরো এবং এইদিকে আস্তে আস্তে নেগেটিভ পোটেনশিয়াল শুরু হচ্ছে, সেটা কম নেগেটিভ অপেক্ষাকৃত। তার থেকে বড় হচ্ছে নিউ টু এবং তার থেকে বড় হচ্ছে নিউ থ্রি। ওকে, যেহেতু নিউ থ্রিটা সব থেকে বড় ফ্রিকোয়েন্সি, তাই এর স্টপিং পোটেনশিয়ালও সব থেকে বড়। কিন্তু এখানে দেখো কারেন্টটা তিনটে ক্ষেত্রেই একই। কেন কারেন্ট একই? এই যে কিছুটা কারেন্ট বাড়ার পরে কারেন্ট একই হয়ে গেছে, তাই না? যখন পোটেনশিয়ালটা পজিটিভে ঢুকেছে তখন কারেন্টটা একই হয়ে গেছে। কেন? কারণ এখানে ইন্টেন্সিটি একই রয়েছে, এবং ইন্টেন্সিটি একই থাকার জন্য যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস যেগুলো এমিট হয়েছে মেটাল থেকে, সেটা একই আছে। এবং সেটা যেহেতু একই আছে,
তাই কারেন্টটাও একই আছে। কিন্তু যখন নেগেটিভের দিকে যাচ্ছিলাম তখন কারেন্টটা ডিফারেন্ট কেন? দেখো, যখন নেগেটিভের দিকে যাচ্ছিলাম তখন যেগুলো স্লোয়ার ইলেকট্রনগুলো সেগুলো থেমে যাচ্ছিল, এবং যেগুলো ফাস্টার ইলেকট্রন সেগুলোই কেবলমাত্র ওই অপর প্লেটে কালেক্ট হচ্ছিল, যার জন্য আমরা কারেন্টটা পাচ্ছিলাম। তো যে ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেশি সেক্ষেত্রে ইলেকট্রনগুলো থামার রেট কম, এবং সেখানে কারেন্টটা আমি বেশি পাবো। এবং যেখানে ফ্রিকোয়েন্সি কম সেখানে ইলেকট্রনগুলো অপেক্ষাকৃত স্লো হবে, যার জন্য বেশিরভাগ ইলেকট্রনই থেমে যাবে, যার জন্য দেখো কারেন্টটা প্রথম থেকেই অনেক কমতে শুরু করেছে যখনই আমি নেগেটিভ পোটেনশিয়ালে ঢুকেছি। সো আশা করি এই গ্রাফটাও তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এবার যাই থার্ড গ্রাফে। এই গ্রাফটা দেখো, এখানে দুটো ইন্টেন্সিটির আলো ফেলা হয়েছে, একটা হচ্ছে I1 ইন্টেন্সিটির এবং একটা হচ্ছে I2 ইন্টেন্সিটির। I2 ইন্টেন্সিটিটা I1 এর থেকে বড়। এক্স অ্যাক্সিস বরাবর আমরা রেখেছি যেটা হচ্ছে পোটেনশিয়াল সেটা, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা রেখেছি কারেন্টকে। ওকে, দেখো এখানে ইন্টেন্সিটি পাল্টেছি, কিন্তু মাথায় রাখবে এখানে লাইটের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, এবং লাইটের ফ্রিকোয়েন্সি যেহেতু সেম তাই তার যেটা স্টপিং পোটেনশিয়াল সেটাও একই। কিন্তু ইন্টেন্সিটি যখনই আমি I1 থেকে বাড়িয়ে I2 করে দিয়েছি তখন নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড সেটা বেড়ে গেছে, এবং নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড যখনই বেড়ে গেল তখন তার কারেন্টটাও বেড়ে গেছে। সো এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিকভাবে। ওকে, এবার চলো আমরা দেখে নিই যে স্টপিং পোটেনশিয়ালের ইকুয়েশনটা কি করে আমরা পেতে পারি। স্টপিং পোটেনশিয়াল অর্থাৎ যেটা ম্যাক্সিমাম ভেলোসিটির ইলেকট্রন হবে সেটাকে যদি আমি থামিয়ে দিতে পারি তাহলে আমি ফোটো কারেন্টটাই জিরো হয়ে যাবে। এই দুটো দেখো, আমি সেই দুটো ভ্যাকুয়াম টিউবের ওই প্লেট দুটো এঁকেছি, এবং এই প্লেটের উপরে আলো ইনসিডেন্ট হচ্ছে এবং আলো ইনসিডেন্ট হয়ে ইলেকট্রনটা এমিট করছে, এবং ধরে নাও এই ইলেকট্রনটার যেটা কাইনেটিক এনার্জি সেটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে এ, এবং এই প্লেটে পৌঁছতে পৌঁছতে যদি ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি জিরো হয়ে যায় তাহলে এই ইলেকট্রনটা এই প্লেটে আর কালেক্ট হতে পারবে না এবং এখান থেকে রিপেল হয়ে আবারও ফিরে আসবে এবং আমরা কোনো কারেন্ট পাবো না। ওকে, তাহলে এইখান থেকে কাইনেটিক এনার্জি ওর জিরো হয়েছে এত দূর অবধি যেতে। ওকে, এবং এর পোটেনশিয়াল ডিফারেন্স আমরা যদি ভি নট বলি তাহলে এইখান থেকে এই প্লেটে পৌঁছাতে ও যে পরিমাণ এনার্জি লুজ করেছে সেই এনার্জিটা হচ্ছে ই ইন্টু ভি নট, অর্থাৎ চার্জ ইন্টু পোটেনশিয়াল, রাইট? এবং সেটাই ইকুয়াল টু হচ্ছে যেটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সেটা, কারণ আমরা প্রথমেই বলেছি যে এই ইলেকট্রনটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়েছে। সো এইখানে ওর এনার্জি ছিল ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এবং এইখানে ওর এনার্জি হচ্ছে জিরো, তাহলে যে টোটাল এনার্জি লস সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির সমান, এবং সেটা ইকুয়াল টুই হচ্ছে ই ইন্টু ভি নট। এবং এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমরা আগেই দেখেছি যে ম্যাক্সিমাম যেটা কাইনেটিক এনার্জি সেটার ইকুয়েশন হচ্ছে এইচ নিউ, অর্থাৎ যে নিউ হচ্ছে যে লাইটটা ইনসিডেন্ট হয়েছে তার ফ্রিকোয়েন্সি, মাইনাস ওয়ার্ক ফাংশন অর্থাৎ এইচ নিউ নট, রাইট? এবং এটাকে তোমরা জেনে রাখবে, এটাকে আইনস্টাইনস ইকুয়েশনও বলে। আইনস্টাইনস ইকুয়েশন। ওকে, তাহলে এই কাইনেটিক এনার্জির যে ম্যাক্সিমামের মানটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এইচ ইন্টু নিউ, এখান থেকে এইচ কমন নিয়ে নিয়েছি, মাইনাস নিউ নট ইকুয়াল টু ই টু ভি নট। এবং
এই নিউটা আমরা জানি যে কোন ফ্রিকোয়েন্সির লাইট আমি ইনসিডেন্ট করেছি, নিউ নট আমি জানি যে মিনিমাম কোন ফ্রিকোয়েন্সির লাইট পড়লে ইলেকট্রন এমিট হয়। ওকে, এবং ভি নট তো আমরা ওই যে যেটা এক্সপেরিমেন্টাল সেট ছিল সেই সেট আপের ভোল্ট মিটারের পার্টটা দেখলেই আমরা ভি নট জেনে যাব, ইলেকট্রনের চার্জ আমরা জানি। এবং এইভাবেই এই ফর্মুলা থেকে ই ইন্টু ভি নট ডিভাইডেড বাই নিউ মাইনাস নিউ নট করে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মানটা বের করতে পারবো, যেটা বিজ্ঞানী মিলিকান এই থিওরিকে কাজে লাগিয়ে এইচ এর মানটা নির্ণয় করেছিলেন। এবং এই ইকুয়েশনটা থেকে তোমরা আরেকটা গ্রাফ এক্সপ্লেন করতে পারবে, সেটা হচ্ছে এই গ্রাফটা, যেটার এই দিক বরাবর আমি বসাচ্ছি, এক্স বরাবর আমি বসাচ্ছি ফ্রিকোয়েন্সি এবং ওয়াই বরাবর আমি বসাবো স্টপিং পোটেনশিয়াল অর্থাৎ ভি নটটা। ওকে, এবং এই গ্রাফটা দেখতে হবে অনেকটা এরকম ধরনের, অর্থাৎ স্টপিং পোটেনশিয়াল জিরো। কখন জিরো হচ্ছে স্টপিং পোটেনশিয়াল? যখন এই ইকুয়েশন দেখো, স্টপিং পোটেনশিয়াল জিরো হবে যদি নিউ ইকুয়াল টু নিউ নট হয়, রাইট? সো এই যে ফ্রিকোয়েন্সিটা, এটা হচ্ছে নিউ নট, অর্থাৎ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিতে স্টপিং পোটেনশিয়ালটা জিরো। আমি যত ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করব তত স্টপিং পোটেনশিয়ালটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং আমি যদি বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য এই স্টপিং পোটেনশিয়ালটা আঁকতে যাই, তাহলে কোনো ম্যাটেরিয়ালে কোনো ম্যাটেরিয়ালে যেটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হয় সেটা কম হয়, কোনো ম্যাটেরিয়ালে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বেশি হয়। তো ধরো এটা একটা মেটাল এ, আরেকটা মেটাল বি এর জন্য আমি এরমভাবে আঁকতে পারি, আরেকটা মেটাল সি এর জন্য আমি এরমভাবে আঁকতে পারি। ওকে, সো এটা নিউ নট অফ এ, এটা হচ্ছে নিউ নট অফ বি, এবং এটা হচ্ছে নিউ নট অফ সি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবং ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে যা যা আলোচনা করার দরকার ছিল আমি সমস্তটাই আলোচনা করে দিয়েছি। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে এবং সেটা আমি যথাসম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।